সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা উদ্ভিদ কোষের ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে উদ্ভিদের এই ক্রোমোজোমটা যে কোনো জীবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এটি হচ্ছে বংশগতি বস্তুতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা যে আশেপাশে যে মিউটেশন, এই যে ভ্যারাইটি যেগুলো তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু সবই এই জিনগত যে পরিবর্তনগুলো বা বংশানুগত যে বৈশিষ্ট্যগুলো, এই সবই কিন্তু এই ক্রোমোজোমটা নিয়ন্ত্রণ করে। তো আজকে আমরা সেই ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ক্রোমোজোম শব্দটি একটা গ্রিক শব্দ থেকে এসেছে। আমি যদি এই ক্রোমোজোম শব্দটিকে ভাঙি, যেমন ক্রোমা মানে হচ্ছে বর্ণ, হ্যাঁ, আর ক্রোমোজোম সোমা মানে হচ্ছে বডি বা বস্তু, যেটাই বলি মানে বস্তু। তাহলে দাঁড়াচ্ছে কি যে ক্রোমোজোম অর্থ হচ্ছে রঞ্জিত বস্তু। ক্রোমোজোম মানে হচ্ছে কি রঞ্জিত বস্তু। তাহলে আমরা যদি ক্রোমোজোমের সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো? আমরা দেখেছি যে আদিকোষ এবং প্রকৃত কোষ, যে দুটি কোষ আছে, তাতে কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রেই শুধুমাত্র সুগঠিত একটা নিউক্লিয়াস দেখা যায়। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে ক্রোমোজোমের সংজ্ঞাটা এরকম হতে পারে যে প্রকৃত কোষের নিউক্লিয়াসে যে স্বপ্রজননশীল এবং তোমার যে বংশগতি বস্তুগুলো যে সূত্রাকার অংশে থাকে, মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, সেই অঙ্গাণুটাকে বলা হচ্ছে কি ক্রোমোজোম। অর্থাৎ সে হবে কি আত্মপ্রজননশীল, স্বপ্রজন ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, যে ক্রোমোজোমটা যে নিউক্লিয়াসে থাকছে, সেই যে অঙ্গাণুটা মানে সূত্রাকৃতির যে অঙ্গাণুটা, সেটাকে আমরা বলছি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম হচ্ছে একটি প্রকৃত কোষের অনন্য একটা বৈশিষ্ট্য। এখন আসো, এই ক্রোমোজোমটা আবিষ্কার ও নামকরণ করেন কে? ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেন, প্রথম দেখতে পান হচ্ছেন 1875 সালে স্টার্জবার্গার। উনি প্রথম 1875 সালে এই ক্রোমোজোমটা দেখেন এবং পরবর্তীকালে 1879 সালে তোমার ফ্লেমিং, আমরা ফ্লেমিংয়ের নাম শুনেছি, সায়েন্টিস্ট, উনি প্রথম এই ক্রোমোজোমের দ্বিবিভাজনটা লক্ষ্য করেন এবং পরবর্তীতে 1888-এ ওয়ালডেয়ার উনি এই ক্রোমোজোম নামকরণটা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আবিষ্কার করেন কে? স্টার্জবার্গার, এবং পরবর্তীতে 1879 সালে ফ্লেমিং প্রথম এই ক্রোমোজোমের মধ্যে দ্বিবিভাজনটা লক্ষ্য করেন এবং পরবর্তীতে 1888 সালে ওয়ালডেয়ার এই ক্রোমোজোম নামকরণ করেন। আমরা এই ক্রোমোজোমের ক্ষেত্রে এই তিনজন সায়েন্টিস্টের নাম অবশ্যই মনে রাখব। এখন দেখো যে ক্রোমোজোম সংখ্যা কত, ক্রোমোজোমের সংখ্যা কত? প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য অনুসারে তার ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। ঠিক আছে, মানে আমরা বলতে পারি যে আমরা মানুষ, তার সায়েন্টিফিক নেম কি? হোমোস্যাপিয়েন্স। এই হোমোস্যাপিয়েন্সের ক্রোমোজোম সংখ্যা কত? আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 46। টুয়াইস এন ইকুয়ালস টু কত? 46। ঠিক সেরকম মানে কি, প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে তার ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। আবার যদি উদ্ভিদের একটা ধরি যে পেঁয়াজ, এলিয়াম সেপা, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 16। অনুরূপভাবে যদি আমরা ভুট্টার কথা বলি, জিয়া মেইস, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 20। অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম সংখ্যা সুনির্দিষ্ট। ঠিক আছে, এটা 2টা থেকে প্রায় 16টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা জীবের বৈশিষ্ট্য অনুসারে তার সংখ্যা কত হতে পারে? 2 থেকে 1600 হতে পারে। ঠিক আছে, এখন আসো এর আয়তনটা কত? ক্রোমোজোমের আয়তন সাধারণত ক্রোমোজোম দৈর্ঘ্যে তোমার 0.25 থেকে 50 মাইক্রন অথবা মাইক্রোমিটার হতে পারে। ঠিক আছে, আর প্রস্থে হতে পারে 0.2 থেকে 20 মাইক্রন অথবা মাইক্রোমিটার। আর মানুষের ক্ষেত্রে আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম সাধারণত কি 6 মাইক্রোমিটার হতে পারে। ঠিক আছে, 6 মাইক্রোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এখন দেখো এর ভৌত গঠনটা কি। আমরা যদি একটা ক্রোমোজোমকে মাইক্রোস্কোপে দেখতে পাই, তাহলে কিন্তু তার এই সমস্ত অংশগুলো কি দেখা যায়। কীরকম?
আমি একটা ক্রোমোজোমের চিত্র এঁকেছি। দেখো একদম উপরের যে একটা অংশ আছে তাকে বলছি কি টেলোমিয়ার। তারপরে দেখো এই ক্রোমোজোমটা কীরকম আছে, ভিতরে দেখো কি সূত্রাকৃতির দুটা অংশ, সূত্রাকৃতির দুটা অংশ কি পেঁচিয়ে আছে, কুণ্ডলিত হয়ে আছে, হয়ে জড়ো হয়ে আছে। তো সেরকম যেই যে কী কী অংশ পাচ্ছি, টেলোমিয়ার, ক্রোমাটিন, পেলিকল, ম্যাট্রিক্স, বাহু, প্রাইমারি কুঞ্চন, সেন্ট্রোমিয়ার, বাহু, সেকেন্ডারি কুঞ্চন। এখন আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করব। প্রথমত দেখো ক্রোমাটিড, ক্রোমাটিড বলেছি একটা ক্রোমোজোম। আমরা কোষ বিভাজন পড়েছি, কোষ বিভাজনে দেখেছি যে কি ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে কীরকম থাকে, যে ওরা মানে সূত্রাকৃতির অংশগুলো কি একটু পেঁচিয়ে থাকে, এটা পেঁচিয়ে থাকে যেহেতু এখানে কি পানি বিয়োজন করতে থাকে, যার ফলে তো সংকুচিত হয়ে কুণ্ডলিত হয়ে কি একটা খাটো অংশটা পরিণত হয়। আচ্ছা, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তোমার মেটাফেজ পর্যায়ে আসে তখন কি হয়, ক্রোমোজোমগুলো কিন্তু লম্বালম্বিভাবে কি বিভক্ত হয়। ঠিক আছে, এই যে এই বিভক্ত হচ্ছে অনুদৈর্ঘ্যভাবে যে ক্রোমোজোমগুলো দুটি অংশে বিভক্ত হচ্ছে তার এক একটিকে কি বলা হচ্ছে, ক্রোমাটিড, ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে আমরা ক্রোমাটিড কি বলতে পারি, যে কোষের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো যখন অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হয়, বিভক্ত হয়ে কি করে, ক্রোমাটিডের সৃষ্টি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রোমাটিড। এখন দেখো এই চিত্রটা দেখো, এইখানে যে এটাকে দেখানো হয়েছে কি ক্রোমাটিড। তো আমরা এতক্ষণ বললাম ক্রোমাটিডটা বললাম। তো ক্রোমাটিডটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। যখন একই ক্রোমোজোমের, দেখো এই একটি ক্রোমোজোম চিত্র এঁকেছি যেখানে দেখা যাচ্ছে কি এর দুটা করে ক্রোমাটিড আছে। এই যে এই ক্রোমাটিড একই ক্রোমোজোমের এই দুইটা যে ক্রোমাটিড আছে তাদেরকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলে। যখন আমরা আরেকটা ক্রোমোজোম আঁকবো, বিশেষ করে যেটা মিওসিসের ক্ষেত্রে যে ক্রসিং ওভার ঘটে, তখন দেখা যায় কি যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম থাকে, সেই হোমোলোগাস ক্রোমোজোম মানে অন্য একটা মানে সে থেকে যে ক্রোমোজোমটা আসছে সেই ক্রোমোজোম মানে অন্য ক্রোমোজোমের এক বাহু এবং তাদের বিপরীত ক্রোমোজোমের বাহুগুলোকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলে। এই যে দুইটা ভিন্ন ক্রোমোজোমের বাহুগুলোকে আমরা কি বলবো, নন সিস্টার ক্রোমাটিড। এটা একটা ক্রোমোজোম আর এটা অন্য একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের বাহুগুলোকে বলা হয় কি নন সিস্টার ক্রোমাটিড। আর একই ক্রোমোজোমের বাহুগুলোকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আর একই ক্রোমোজোমের এই যে যে বাহুগুলো আছে তাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের বাহুগুলোকে পরস্পর কি বলা হয়, নন সিস্টার ক্রোমাটিড। এটা আমরা যখন সেল ডিভিশন পড়ব, মিওসিস সেল ডিভিশন, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখা যাচ্ছে কি তাহলে ক্রোমাটিড দুই ধরনের, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড এবং আরেকটা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। এরপর আসো ক্রোমোনেমা। ক্রোমোনেমাটা কি? ক্রোমোনেমা দেখো, এই যে আমি যে একটা ক্রোমোজোমের চিত্র রেখেছি, ক্রোমোজোমটা কি এক বা একাধিক সূক্ষ্ম তন্তুগুলো যে পেঁচিয়ে পেঁচিয়ে কি একটা ক্রোমোজোম সৃষ্টি করেছে, এই যে সূক্ষ্ম তন্তুগুলো আছে তাকেই বলা হচ্ছে কি ক্রোমোনেমা। ঠিক আছে, এই ক্রোমোনেমাগুলো আবার দুটা ভাবে কি পেঁচিয়ে থাকে, একটা হচ্ছে কি প্যারানোমিক ধরনের, প্যারানোমিক, এবং আরেকটা হচ্ছে কি প্লেকটোনোমিক। এই ক্রোমাটিনগুলো তোমার একসঙ্গে পেঁচিয়ে থাকে, সেটা দড়ির মতো করে পেঁচিয়ে থাকে। দেখা যায় কি এই প্যারানোমিক যেটা থাকে সেগুলো এই কুণ্ডলীগুলোকে তোমার খোলা গেল, কিন্তু প্লেকটোনোমিক যে ক্রোমোনেমাটা আছে সেটা কিন্তু সহজে খোলা যায় না। ঠিক আছে, তো এটা গেল ক্রোমোনেমা। এরপর আসো ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কি, এই যে এই ক্রোমোনেমা যেটা আছে সে ক্রোমোনেমাতে জায়গা জায়গা কি হয়, ক্রোমাটিন তন্তুগুলো জায়গা জায়গা দেখা যায় কি একটু তোমার কিছু পুঁতির মালার মতো কিছু অংশ দেখা যায়, মানে সেখানে ঘনীভূত হয়ে বা পেঁচিয়ে কিছু কি পুঁতির মালার মতো সৃষ্টি করে, যেটা তো মাইক্রোস্কোপে দৃষ্টিগোচর হয়। বিশেষ করে প্রোফেজ 1-এর মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1-এর প্যাকাটিন পর্যায়ে এই জিনিসটা দেখা যায়, মাইক্রোস্কোপে এটা লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোমিয়ার, যেটা পুঁতির দানার মতো দেখা যায়। আচ্ছা, এরপর আসো ক্রোমাটিন। ক্রোমাটিন কি, এই যে সূক্ষ্ম যে তন্তুগুলো আছে, যে সূক্ষ্ম তন্তুগুলো কী কী দ্বারা গঠিত হচ্ছে, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন কমপ্লেক্স দ্বারা গঠিত। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন কমপ্লেক্স দ্বারা গঠিত যে সূক্ষ্ম তন্তুগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন কিন্তু দুই ধরনের আছে, আমরা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের নিউক্লিয়াসে যখন ক্রোমোজোম পড়েছিলাম যে কি হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। তো যা হোক, এইগুলো আমাদের ক্রোমাটিন। এরপর আসো সেন্ট্রোমিয়ার। আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমের চিত্রে, দেখো
এই ক্রোমোজোমের একটা জায়গা কি হয়েছে একটু সূক্ষ্মভাবে মানে এইখানে একটা কি একটা সংকুচিত একটা স্থান দেখা যাচ্ছে। এই যে এই ক্রোমাটিনগুলো যে আসলে পেঁচিয়ে পেঁচিয়ে আসলে দেখো এই জায়গায় এসে কি একটু সংকুচিত হয়েছে। এই সংকুচিত যে স্থানটা আছে একেই বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। একে কিন্তু আবার প্রাইমারি কুঞ্চনও বলে। ঠিক আছে, তাহলে কি সেন্ট্রোমিয়ার কোনটা? এই সেন্ট্রোমিয়ারের সাথেই কিন্তু কি ক্রোমোজোমের দুইটা বাহু যুক্ত থাকে। ধরলাম আমি এটা একটা বাহু, এটা একটা বাহু। এই সেন্ট্রোমিয়ার কি করে? এই দুইটা বাহুকে একত্রে যুক্ত করে রাখে, মানে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা ক্রোমোজোমে দুইটা বাহু যুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, অথবা একে প্রাইমারি কুঞ্চনও বলে। এরপর দেখো সেন্ট্রোমিয়ারে আবার হচ্ছে কি, যেমন সেন্ট্রোমিয়ার কিন্তু দুইটা নামে আসছে, যে সেটা কি কেন্ট্রন, কেন্ট্রন মানে সেন্টার, কেন্ট্রন যেটাকে আমরা সেন্টার বলছি, এবং মেরোস মানে হচ্ছে কেন্ট্রন এবং মেরোস, এইটা থেকে সেন্ট্রোমিয়ার এই শব্দটি এসেছে। তো দেখো এর পরবর্তীতে আসছে তোমার বাহু। বাহুটা কি? এই যে সেন্ট্রোমিয়ার দুইটা অংশকে যুক্ত করেছে রেখেছে, যে এটাকে বলা হচ্ছে একটা বাহু, একে বলা হচ্ছে একটা বাহু, মানে একটা ক্রোমোজোমের দুইটা বাহু একটা সেন্ট্রোমিয়ার একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে যে দুইটা অংশ যুক্ত থাকছে সেটাকে আমরা কি বলছি? বাহু বলছি। এরপর আসলে কাইনেটোকোর। কাইনেটোকোরটা কি? কাইনেটোকোর দেখো এই যে এইখানে একটা চিত্র আঁকা আছে ক্রোমোজোমের, যেখানে দেখানো হচ্ছে যে দুইটা সিস্টার ক্রোমাটিড, এই যে সেন্ট্রোমিয়ার অংশে যে গোলাকার সেন্ট্রোমিয়ার অংশে এই যে দুইটা গোলাকার দুইটা অংশ দেখা যায়। ঠিক আছে, গোলাকার যে অংশটা দেখা যাচ্ছে একেই বলা হচ্ছে কাইনেটোকোর, যার ভেতরের দিকে কি হচ্ছে, যেটা ভিতরের দিকে যেই বাহুটা দাঁড়াও সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিনের সাথে যুক্ত থাকে, হেটেরোক্রোমাটিন। এই যে দুইটা যে গোলাকৃতির অংশ আছে সেন্ট্রোমিয়ারের, এখানে দুইটা গোলাকার যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর, যার ভেতরের অংশটা সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিনের সাথে যুক্ত এবং বাহিরের অংশটা তোমার মাকুতন্তুর মাইক্রোটিবিউলসের সঙ্গে যুক্ত থাকে, মাকুতন্তুর মাইক্রোটিবিউলের সাথে যুক্ত থাকে, মাইক্রোটিবিউলস তার সাথে যুক্ত থাকে। আমি আবারও বলছি যে কাইনেটোকোরটা কি? কাইনেটোকোরটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে আমরা যেই সেন্ট্রোমিয়ারের পাশে গোলাকার যে দুটো অংশ দেখতে পাই তাকেই বলা হচ্ছে কি তোমার কাইনেটোকোর, গোলাকৃতির যে অংশটা, এবং এর ভেতরের অংশটি কী করে? সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিনের সাথে যুক্ত থাকে এবং বাহিরের যে অংশটা আছে সে কী করে? মাকুতন্তুর মাইক্রোটিবিউলসের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই যে গোলাকৃতির অংশটা এটা কিন্তু প্লেটের সাথে যুক্ত। এরপরে আসো গৌণ কুঞ্চন। এই যে ক্রোমোজোমে এই প্রাইমারি কুঞ্চন ছাড়া যে আরেকটা যে কুঞ্চন দেখা যায় তাকেই বলা হচ্ছে গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ঠিক আছে, এই গৌণ কুঞ্চন, এই গৌণ কুঞ্চনটা যদি দেখা যায় একটু প্রান্তের কাছাকাছি হয় তাহলে কিন্তু এই তোমার স্যাটেলাইটের সৃষ্টি হয়। ঠিক আছে, স্যাটেলাইটের সৃষ্টি হয়। যদি এই সেকেন্ডারি কুঞ্চনটা প্রান্তের দিকে হয় তাহলে এই স্যাটেলাইটটা সৃষ্টি হয়। তো দেখো এর পরবর্তীতে আছে কি স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা কি? একেবারে একটা ক্রোমোজোমের প্রান্তের দিকে যে গোলাকৃতির যে অংশটা দেখা যাচ্ছে তাকেই বলা হচ্ছে কি স্যাটেলাইট। স্যাটেলাইট গুরুত্বপূর্ণ একটা টার্ম, স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি? স্যাটেলাইট হচ্ছে ক্রোমোজোমের গৌণ কুঞ্চনের মানে পাশে বা একটা ক্রোমোজোমের প্রান্তের দিকে যে গোলাকৃতির যে অংশটা থাকে তাকেই বলা হয় কি তোমার স্যাটেলাইট, এবং সেই ক্রোমোজোমটাকে বলবো আমরা স্যাট ক্রোমোজোম। সাধারণত সেকেন্ডারি কুঞ্চন যদি প্রান্তের দিকে হয় তখনই দেখা যায় কি তোমার এই স্যাটেলাইটের সৃষ্টি হয়। এরপরে আসো তোমার ম্যাট্রিক্স ও প্যালিকাল। ম্যাট্রিক্স ও প্যালিকাল এটা হচ্ছে আগেকার বিজ্ঞানীরা এই ম্যাট্রিক্স এবং প্যালিকালের কথা বলতেন, যে ম্যাট্রিক্স এবং প্যালিকাল আছে, এই যে বাহিরে যে স্থিতিস্থাপক একটা আবরণ আছে একে বলা হচ্ছে প্যালিকাল, আর ভিতরে যে তরলটা আছে ক্রোমোজোমের ভিতরে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তবে আধুনিক বিজ্ঞানীরা কিন্তু মাইক্রোস্কোপে এই পেলিকাল এবং ম্যাট্রিক্সে কিন্তু সন্ধান ওনারা খুঁজে পাননি। তো যেটা দেখো এরপর আসে টেলোমিয়ার কি? টেলোমিয়ার হচ্ছে একটা ক্রোমোজোমের প্রান্ত। তো এই পেলিকাল গেল, এখন দেখো টেলোমিয়ার কি? একটা ক্রোমোজোমের এই যে প্রান্তের যে অংশটা আছে, এই যে এটা প্রান্তের অংশ আছে সেটাকে বলা হচ্ছে কি টেলোমিয়ার। এই যে প্রান্তের যে অংশটা আছে সেটাকে আমরা কি বলবো? টেলোমিয়ার। অর্থাৎ মুলার যেটা বলেছেন যে কোনো ক্রোমোজোমের প্রান্তের যে অঞ্চলটা আছে সেটাই টেলোমিয়ার। তো এই হচ্ছে মূলত আমাদের
ক্রোমোজোম, এই টেলোমিয়ার থাকার সুবিধা আছে, একটা সুবিধাটা হচ্ছে কি যে এই টেলোমিয়ার থাকার কারণে পরবর্তী একটা যে ক্রোমোজোম আছে তার সাথে কিন্তু এই প্রান্তটা সহজে যুক্ত হতে পারে না। এই ক্রোমোজোমটির সাথে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে সহজে এই প্রান্তের কাছে যুক্ত হতে পারে না এই টেলোমিয়ার উপস্থিত থাকার কারণে। অথবা দেখা যায় কি কোনো ক্রোমোজোমের ভগ্নাংশ এর সাথে যুক্ত হতে পারে না। তো এই মূলত ক্রোমোজোম। আশা করি তোমরা এই ক্রোমোজোমের ভৌত গঠনটা বুঝতে পেরেছো। এখন এই ক্রোমোজোমটা দেখো, ক্রোমোজোমে কিন্তু সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমোজোমকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। কীরকম? যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার সেটাও হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার। আমরা এই দুটাই একটু দেখব। তারপর তো তোমার বোর্ডটা একটু মুছে নেই। তো আমরা এতক্ষণ যে ক্রোমোজোমের ভৌত গঠনটা নিয়ে আলোচনা করলাম। এখন দেখো যে এই ক্রোমোজোমের দেখা যায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একটা দুটো থাকতে পারে, অথবা কারো ক্ষেত্রে নাও থাকতে পারে। তো সেটার উপর ভিত্তি করে মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী এবং সংখ্যা অনুযায়ী, অথবা এই ক্রোমোজোম কিন্তু আবার কি জীবের লিঙ্গ নির্ধারণও করে। তো সেই বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আমরা সেই প্রকারভেদগুলো একটু নিয়ে আলোচনা করি। ধরো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারের, তোমরা এটা আগে হয়তো পড়ে এসছো ছোট ক্লাসে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার একটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, যেটা মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্যকেন্দ্রিক, অর্থাৎ কি সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অবস্থান করবে, দুটা বাহুর মাঝখানে অবস্থান করবে, তাকে বলবো কি মেটাসেন্ট্রিক। কীরকম হতে পারে দেখো, দুটা বাহুর ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, মধ্যকেন্দ্রিক। যেহেতু ঠিক মাঝখানে অবস্থান করছে, তাহলে এই ক্রোমোজোমটাকে যখন আমার এনাফেজ পর্যায়ে মাইটোসিস বা সেল ডিভিশনের যে এনাফেজ যে পর্যায়ে আছে, সে পর্যায়ে যখন ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায় মেটাফেজ পর্যায়ে শেষের দিকে যখন এনাফেজ পর্যায়টা আসে, তখন কি করে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে দুইটা প্রান্ত দু মেরুর দিকে চলে যায়। এই দু মেরুর দিকে যখন চলে যায়, তারপরে যে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয় মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে এইরকমটা দেখায়, যেটাকে কি বলছি আমরা ভি আকৃতির। মেটাসেন্ট্রিকটা হচ্ছে ভি আকৃতির মতো দেখায়। ঠিক অনুরূপভাবে আর একটা হচ্ছে দেখো সাবমেটাসেন্ট্রিক, যেটা হচ্ছে কি উপমধ্যকেন্দ্রিক, ঠিক মাঝখানে না, একটু পাশে। যেমন আমরা এটা দেখালাম যে ঠিক মাঝখানে অবস্থান করছে সেন্ট্রোমিয়ার, এটা দেখাচ্ছে কি একদম মাঝখানে না, একটু পাশে। ঠিক আছে, ঠিক মিডলে না, এক পাশে একটু সরে যায়, তখন সেটাকে এনাফেজ পর্যায়ে সেটাকে কীরকম দেখায়, অনেকটা এল আকৃতির দেখায়, এলের মতো দেখায়। ঠিক আছে, আরেকটা আছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা কোনটা সেটা দেখা যায় একেবারে, এটা যেরকম ঠিক মাঝখানে না হয় একটু সরে গেছে, এটা একদম প্রান্তের একটু কাছাকাছি। এই যে ঠিক আছে, মিডল থেকে একটু দূরেও না, বেশ খানিকটা দূরে, মানে দেখা যাচ্ছে কি একটা বাহু বেশ লম্বা আর একটা বাহু কি শর্ট থাকে, খাটো থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটার আকৃতিটা অনেকটা যে আকৃতির মতো দেখায়, অ্যানাফেজ পর্যায়ে শেষে গিয়ে দেখা যায়। এবং আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিকটা কি একেবারে প্রান্ততে যেই সেন্টিমিটার থাকে তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক, মানে যে ক্রোমোজোমের প্রান্তে তোমার সেন্টিমিটার অবস্থান করে, এই যে প্রান্তে অবস্থান করছে এটাকে বলছে কি টেলোসেন্ট্রিক, যেটা দেখতে অনেকটা কির মতো আই আকৃতির। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকটা সাধারণত ভি আকৃতির মতো দেখায় এনাফেজ পর্যায়ের শেষে, এবং সাবমেটাসেন্ট্রিককে এল এর মতো দেখায়, আর হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিককে জে এর মতো এবং টেলোসেন্ট্রিককে আই এর মতো দেখায়। আমাদের এইগুলো এতটা মানে বলছি এই জন্যই যে আমাদের এমসিকিউতে জন্য আসলে আমরা সহজে অ্যান্সার করতে পারি। এরপর দেখো সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়। সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে তোমার, এটা গেল অবস্থান অনুযায়ী, এখন আসো সংখ্যা অনুযায়ী। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে কয়টা ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কি অ্যাসেন্ট্রিক, মানে কি যেখানে কোনো সেন্ট্রোমিয়ার নেই তাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক। যেখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে না, অনুপস্থিত, সেটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। আর হচ্ছে কি মনোসেন্ট্রিক। মনো মানে এক, আমরা জানি, তাহলে মনোসেন্ট্রিক মানে কি যেখানে সেন্ট্রোমিয়ার সংখ্যা কত হবে, একটা,
তাকে বলবো মনোসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক মানে হচ্ছে কি দুই, ডাই মানে দুই, তাহলে কি দুইটা সেন্ট্রোমিয়ার অবস্থা মানে থাকবে ক্রোমোজোমে। আর হচ্ছে কি পলিসেন্ট্রিক, পলি মানে কি এই যে এক গেল দুই গেল, মানে দুইয়ের অধিক যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে কোনো ক্রোমোজোমে তখন তাকে আমরা বলবো কি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। আর যেখানে দেখা যাবে যে কি এক দুই তার বেশি অসংখ্য যদি সেন্ট্রোমিয়ার অবস্থান করে কোনো ক্রোমোজোমে তখন আমরা সেটাকে বলবো ডিফিউজড ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে 4টা ভাগে ভাগ করা যাচ্ছে, 5টা ভাগে ভাগ করা যাচ্ছে: অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক এবং ডিফিউজড ক্রোমোজোম। এরপর আসো এই দুটো গেল। এখন আমরা তো জানি যে ক্রোমোজোম কি করে, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই ক্রোমোজোমের কীভাবে নিয়ন্ত্রণ করে? কারণ ক্রোমোজোমের মধ্যে আছে কি অসংখ্য জিন, এই জিনগুলো জীবের বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, যার জন্য বলা হচ্ছে কি যে ক্রোমোজোম হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। দেখো এখন এই ক্রোমোজোমই কিন্তু আবার আমাদের জীবের সেক্স নির্ধারণ করে। তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে 2টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি অটোজোম, মানে দেহের গঠনে যে সমস্ত ক্রোমোজোমগুলো অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে কি অটোজোম। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু কত 46 ক্রোমোজোম আছে, মানে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে আমরা বলছি কি অটোজোম বলছি 22 জোড়া ক্রোমোজোমকে, যেটা আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে। আর যে এক জোড়া আছে সেটা কি লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, যেটাকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে যেই ক্রোমোজোমটা তাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া ক্রোমোজোমকে অটোজোম বলছে, তাহলে বাকি থাকে কি 1 জোড়া ক্রোমোজোম। তাহলে 1 জোড়া ক্রোমোজোম হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। সাধারণত যেখানে এই XX ক্রোমোজোম থাকে সেটা কি স্ত্রী লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে। আর যদি XY হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মানে পুংলিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করছে XY ক্রোমোজোম। আর স্ত্রীদের ক্ষেত্রে XX ক্রোমোজোম। তো এই হচ্ছে মূলত আমাদের ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। এখন আসো আমরা দেখি যে ক্রোমোজোমের তোমার রাসায়নিক গঠনটা কি। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোম সাধারণত কি ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ না বলে আমরা যদি একটা নিউক্লিক অ্যাসিড বলি সেটাই ভালো হয়। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিন্তু আবার 2 ধরনের অ্যাসিড থাকে, একটা হচ্ছে কি ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। এই ডিএনএ দেখা যায় প্রায় 45% থাকে, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে 45% থাকে ডিএনএ, এবং আরএনএ থাকে খুব সামান্য 0.2 থেকে তোমার 1.4% থাকে হচ্ছে আরএনএ। আমরা তো জানি যে ডিএনএ মানে কি, তোমরা সবাই জানো ডিএনএ মানে হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করতে তো আবার আরও কিছু থাকে, তোমরা ভালো সবাই জানো কীরকম থাকে। 4টা ক্ষারক থাকে, তোমরা জানো সেটা কি সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডিনিনটা আগেই লেখা উচিত ছিল, অ্যাডিনিন। এই 4টা ক্ষারক থাকে। এছাড়া কি থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। কি শর্করা? রাইবোজ শর্করা থাকে। আর কি থাকে, একটা ফসফেট গ্রুপ থাকে, যেটাকে ফসফরিক অ্যাসিডও বলতে পারি। এই হচ্ছে মূলত এই যে সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডিনিন, এগুলো হচ্ছে কি তোমার ক্ষারক। আর হচ্ছে এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকে, আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ থাকে। এই নিয়েই মূলত হচ্ছে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড গঠিত। আর অনুরূপভাবে আরএনএটা মানে কি তোমরা জানো, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে এর মতোই সব কিছু আছে, শুধু ব্যতিক্রমটা হচ্ছে কি এখানে যেমন তোমার কি ইউরাসিল থাকবে। ঠিক আছে, এই
তোমার থায়ামিনের পরিবর্তে কি থাকবে ইউরাসিল থাকবে। এই হচ্ছে মূলত কি আরএনএ। ইউরাসিল থাকছে, এই তোমার সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন এবং ইউরাসিল থাকছে, আর 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকছে, ফসফেট গ্রুপ থাকছে, এই মিলে হচ্ছে কি আরএনএ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের মধ্যে তোমার ডিএনএর পরিমাণটাই বেশি, কত 45%, আর আরএনএ হচ্ছে মাত্র 0.2 থেকে 1.4% থাকে আরএনএ। আর প্রোটিন যেটা থাকছে, প্রোটিন থাকে তাহলে দেখো 45% যদি তোমার নিউক্লিক অ্যাসিড হয়, প্রোটিন থাকে 55% প্রোটিন। এবং এই প্রোটিনের মধ্যে কিন্তু আবার 2 ধরনের ভাগ আছে, 2 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই 2 ধরনের প্রোটিন দ্বারা ক্রোমোজোমটা গঠিত। এই হিস্টোন প্রোটিনের মধ্যে কিন্তু আবার আছে কি, যেমন লাইসিন, আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটা কি তোমার অ্যামাইনো অ্যাসিড, লাইসিন, আর্জিনিন, এগুলোর মধ্যে কি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, আর নন হিস্টোন প্রোটিন থাকে। এছাড়া কিন্তু আরও কিছু অন্যান্য কিছু উপাদান থাকতে পারে, সেটা কি লিপিড থাকতে পারে, তোমার ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, ম্যাগনেসিয়াম আয়ন থাকতে পারে, ঠিক আছে, আয়রন থাকতে পারে, এগুলো কিছু উপাদান থাকে। তো এই হচ্ছে আমাদের মূলত ক্রোমোজোমের ভৌত গঠন। আর কাজ কি, কাজ তো তোমরা ভালো করে জানো যে এই যেহেতু তোমার ক্রোমোজোমের মধ্যেই সমস্ত জিনগুলো থাকে, জিনগুলো অবস্থিত, তাহলে কি করবে, সে প্রজাতির বৈশিষ্ট্য নির্ধারণ করবে, তার জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে, আবার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কি বৈশিষ্ট্যগুলো স্থানান্তরও করবে। আমরা জানি ক্রসিং-ওভারের কথা শুনেছি, ক্রসিং-ওভারের মাধ্যমে কী করবে, সে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরও করতে পারবে। এছাড়া কি পারবে, যেহেতু এখানে জিন অবস্থান করছে ক্রোমোজোমের মধ্যে, সে মিউটেশন ঘটাতে পারছে, ভ্যারাইটি তৈরি করতে পারছে, ঠিক আছে, এই কাজগুলো করে, গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তো আশা করি তোমরা এই ক্রোমোজোম এই বিষয়টি বুঝতে পেরেছ, এবং নেক্সট ক্লাসে আমরা অন্য একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।